লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কটা বাজলো এখন? অনেক হয়ে গেল। ইস্তেহারগুলো দিয়েছিস ঠিকঠাক? আসবে আসবে। পরশু দিনের মিটিংয়ে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। বসো বসো। না মিতা চা? এই যে রঞ্জন চা? না আমি খাবো। ফার্স্ট ক্লাস। আচ্ছা আমাদের জন্য এতগুলো চা হয়ে গেল, মহাদেবদের জন্য আছে আছে চা আছে আছে তো? হ্যাঁ আছে। ভেরি গুড। হ্যাঁ একটু ঠান্ডা ওই তো আমাদের দেশ এই তো এটা একটু ভাত না একটু চা খেয়ে না ঠান্ডা হয়ে গেছে একটু। প্রথমেই আমাদের ঠিক করে নিতে হবে যে আমরা কি করতে চাই। মানে এই সমাজ ব্যবস্থায় আমাদের ভিন্ন ধারার কোনো সংগঠন গড়ার প্রয়োজন আছে কি না। আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা কোনো এক সময় অন্য একটা রাজনীতিতে বিশ্বাস করতেন, কিন্তু কোনো বিশেষ কারণে পারিপার্শ্বিক চাপে তারা তাদের সেই বিশ্বাসে আঘাত পেয়েছেন বলেই তারা ভাবছেন অন্য একটা রাজনৈতিক সংগঠন গড়ার কথা, যে সংগঠন তাদের ভাবনা চিন্তা স্বপ্ন বিশ্বাসকে বাস্তবায়িত করতে পারবে। তারা ভাবছেন যে আদর্শের দিক থেকে তারা আমাদের সঙ্গে ঝাঁপাতে পারেন। আমি অঞ্জনকে একটা প্রশ্ন করতে চাই। বলুন। তুমি তো যে পার্টি করো তারাও তো সর্বহারাদের কথাই ভাবে, সর্বহারাদের জন্য বিপ্লব করার কথা ভাবে। আর আমরা এখানে যারা আছি আমাদেরও চিন্তনে সর্বহারার দল। তাহলে তুমি কেন তোমার পার্টি ছেড়ে মানে আমাদের সঙ্গে যোগ দিতে চাইছো? সেটা কি শুধু অবনী বলেছে বলে, নাকি তোমার কোনো মনের তাগিদ থেকে? দেখুন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই। আমাকে নাড়া দিয়েছে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের আদর্শ আমাকে সত্যি নাড়া দিয়েছে। না, আমাকে নাড়া দিয়েছে আপনাদের শরীরের ওই বিক্ষুব্ধ তকমাটা। এই যে অবনীদা, যার যার মতাদর্শ অনুপ্রাণিত হয়ে আমার এই রাজনীতিতে আসা, তাকে আজকে পার্টি তাড়িয়ে দিয়েছে। না, আমাকে সত্যি নাড়া দিয়েছে আমাদের পার্টির ওপর মহলে যারা বসে আছেন তাদের ব্যবহার, তাদের কাজকর্ম, তাদের আদর্শ নাড়া দিয়েছে আমাকে। একটু আগে মহাদেবদা আমাকে জিজ্ঞাসা করলেন যে আমরা সবাই তো সর্বহারাদের জন্য ফাইট করছি, তা আমাদের পার্থক্যটা কোথায়? আমার তো মনে হয় পার্থক্য হচ্ছে বিপ্লবের রকম ফেরে। পার্থক্য হচ্ছে আমাদের আদর্শের ডিফারেন্স অফ ওপিনিয়নে, আমাদের যে চিন্তাধারা তার একটা যে মত পার্থক্য, তাতে মানে আমার এটা মনে হচ্ছে। আমারও দিদি। হ্যাঁ ও তোরা বস। কি ভাবছিলে? না না, তেমনি কিছু না। অনেক বেলা হয়ে গেল, চা খাবে না দিদি? হ্যাঁ খাবো তো। তোরা খেয়েছিস? না, চলো একসাথে খাবো। শর্মি, সবাইকে ছেড়ে এই জঙ্গলে পড়ে আছিস, তোর বাড়ির লোকের কথা মনে পড়ে না? পরে তো, পরে বলেই তো এখানে পড়ে আছি। মানে? জোর করে বাবার একরত্তি জমিটা বিনামে লিখিয়ে নিল। দাদা প্রতিবাদ করেছিল বলে
ওরা জোর করে দাদাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গেল। দামোদরের চরে দাদার লাশ পাওয়া গেল। মা শোক সহ্য করতে পারল না, গলায় দড়ি দিয়ে প্রাণ জুড়ল। আর বাবা নিরুদ্দেশ হয়ে গেল। আমি ভেসে যেতাম যেন। ঠিক সেই সময় একজন মানুষ এসে আমার সামনে দাঁড়ালো। মহাদেবদা না? বলল, বাঁচবি তাহলে আমার সঙ্গে চল। এখানেই তো বেঁচে আছিস। এমন সুন্দরভাবে বাঁচতে কজন মানুষ পারে বলো? মৃত্যুর হাতছানিকে সামনে রেখে প্রতিদিনের বেঁচে থাকার আনন্দ কজন মানুষের ভাগ্যে জোটে দিদি। বাহ উত্তরা, তুই তো খুব ভালো কথা বলিস। বাহ, বলবে না? ও যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে গো দিদি। আমাদের জীবনটা কেমন হয়ে গেল, তাই না দিদি? এসব ভেবে মন খারাপ করতে নেই। যেদিন তোর বন্দুকের এক ঝাঁক গুলি ঝাঁঝরা করে দেবে, সেদিন তুই আসল জীবনের মানে খুঁজে পাবি। চল, সূর্যি মামা মাথায় উঠতে চলল। উত্তরা, বলো। রক্তিমকে বল একবার রাঙাপোতায় যেতে। যারা মুখে বড় বড় কথা বলে আর কাজে পাচাটা কুত্তা হয়, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। চল। শোন, আমি তোদের খোঁজ করতে যাচ্ছিলাম, তোরা সকলে এখানে আছিস, ভালো হলো। সুগত, কাল তোকে রাঙাপোতা গ্রামে একবার যেতে হবে। ঠিক আছে। অমিয় সেনগুপ্ত ওখানে আসছে। অমিয় সেনগুপ্ত? হ্যাঁ, অমিয় সেনগুপ্ত। মন দিয়ে কথাগুলো শোন। উনি কিভাবে আসছে, কোথা থেকে আসছে, ডিটেল খবরগুলো তুই নিয়ে আসবি, ঠিক আছে? অমিয় সেনগুপ্ত, ঠিক আছে। আমি কালকেই তাহলে রাঙাপাতা গ্রামে চলে যাচ্ছি। আচ্ছা, পঞ্চায়েত অফিসটা কোন দিকে? আপনি এই রাস্তা দিয়ে সোজা চলে যান, গিয়ে যেখানে রাস্তাটা বাঁদিকে বাঁক নেবে, ঠিক বাঁকের মুখেই ডান দিকে পঞ্চায়েত অফিস। বলিস কি রে, শুনেছিস কে আসছেন? অমিয় কুমার সেনগুপ্ত মশাই দিল্লিতে বসেন। সারা ভারতবর্ষে কত নামডাক, ইহার পার্টি চাইছে না তাই, তা নাহলে যে কোনো দিন প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। কি যে বলেন কার্তিক দা, গোটা ভারতবর্ষে গুটি কয়েক সিট পেয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় নাকি? আসতে পারি? কে? আমি একটু আসবো? সে আসুন, কিন্তু এর আগে চাঁদু এরকম চাঁদ বদন তো আমি কখনো দেখিনি। দেখবেন কি করে, এর আগে তো আমি এই গায়ে কখনো আসিনি। আপনার একটা ইন্টারভিউ নিতে এসেছি। ইন্টারভিউ মানে আমার সাক্ষাৎকার? বেশ বেশ বেশ। এই আরে চিরুনি দিবি তো? আরে আগে থেকে জানা থাকলে তো মশাই বিয়ের গরজের পাঞ্জাবিটা নিয়ে আসতাম। পাঞ্জাবি পরে কি করবেন কার্তিক দা? ওনার কাছে তো ক্যামেরাই নেই। হ্যাঁ, ক্যামেরাই আনেননি? আচ্ছা, তবে আর কি নেবেন ইন্টারভিউ আমার? না মানে এটা আমাদের গাঁয়ের একটা পত্রিকা, আপনার ইন্টারভিউটা সেখানেই ছাপবে। পত্রিকা? তার মানে টিভিতে দেখা যাবে না? তবু সাক্ষাৎকার কার্তিক দা, পাড়া ভাতে ছাই দিতে নেই। তা বটে। তা আপনাদের পত্রিকার নামটা কি? সিদ্ধান্ত। বাবা, এটা আমি 14 পুরুষের কখনোর নাম শুনিনি। তা ঠিক আছে, কি এখন বলতে হবে আমাকে বলুন। আচ্ছা, আপনাদের এই জনসভাটা কোথায় হচ্ছে? খালপাড়ের মাঠে। এটা কখন থেকে শুরু হবে? হবার তো কথা একটাই, এখন আরম্ভ হতে হতে দুটো হয়ে যেতে পারে। কে কে আসছেন? এই নে তো লিফলেটটা দিয়ে দে তো।
ধন্যবাদ। আচ্ছা, ওনারা কি সরাসরি কলকাতা থেকে গাড়িতেই আসছেন? তাই তো আসা উচিত। রুটটা কি একটু বলতে পারবেন? হাওড়া, রানীহাটি, বাগনান। বুঝেছি। আচ্ছা, সবার প্রথমে কি অমিয় সেনগুপ্ত এই বক্তৃতা দিতে উঠবেন? আচ্ছা, কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, কি ইন্টারভিউ হচ্ছে না আবার কুস্তির বিন্দি হচ্ছে? সেই থেকে ভেজারাং করে আমাদের জনসভা রিপোর্টটা নিচ্ছেন। টেররিস্ট, জনযুদ্ধের কর্মী। হ্যাঁ, আমরা তাই। কি দিয়েছে আমাদের? খাদ্য, বাসস্থান, ন্যূনতম শিক্ষা। 90% মানুষ নাকি নিজের নামে সই করতে পারে। সত্যি কি তারা পারে? দেবল পারে, আমরা সবাই পারি। না দিদি, পারে না। এই গ্রামের প্রায় সবাই নিরক্ষর। পাঠশালা একটা আছে, কিন্তু সেটা নামকাও আসতে। অথচ গ্রামবাসী ছেলে মেয়েদের পড়াশোনা শেখার যথেষ্ট ইচ্ছে আছে, যথেষ্ট আগ্রহ আছে। তাহলে রাঙাপোতায় আসছে বিশিষ্ট মন্ত্রীবর্গ। তারা দেশের উন্নয়ন চায়, গ্রামের উন্নয়ন চায়, চায় সুজলা সুফলা গ্রাম। তারা মঞ্চে এসে বড় বড় বক্তৃতাও দেবে, আবার গানও শোনাবে। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অথচ গ্রামের না খেতে পাওয়া লোকেরা তারা সেই ভাষণ শুনবে, গানও শুনবে, আর তারপরে ফিরে যাবে সেই 3 ক্রোশ পথ হেঁটে মাটির কুড়ে ঘরে, যেখানে এখনো পৌঁছয়নি সভ্যতার ন্যূনতম আলো। আর আমরা যারা জঙ্গি সংগঠক, টেররিস্ট, আমরা কি চাইব? আমরা চাইব অর্জুনের মৃত্যুবান। আমরা জঙ্গি, তবু আমরা অমিয় সেনগুপ্তর গায়ে রক্ত মেখে গাইব, ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটা তোমরা সবাই জানো তো? হ্যাঁ, জানি। বাসি নয় তো? আগে না না, আমাদের মন্দিরের চরণামৃত পরিশ্রুত ডাবের জল, অস্বাস্থ্যকর মোটেই না। বাহ, তাহলে ভালো। ডাবের জল যখন তখন পেটের পক্ষে ভালো। তুমি না একটা জাতা। যাব বাবা, সহজ কথা সোজাভাবে বললাম, দোষ হয়ে গেল। আচ্ছা, আপনাদের প্রসাদটা দিয়ে দিচ্ছি। আপনি রেখেছেন তো? নিশ্চয়ই। পুরোহিত মশাইরা নিজের জন্য না রেখে কাউকে কিছু দেয় না। শুনুন শুনুন, ওই প্যাকেটটা বলছে আপনি রেখে দিন। আজকে ওর জন্মদিন, ঠাকুরকে ওর হয়ে কিছু বলবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, শুধু ওর হয়ে কেন,
আপনার হয়ে বলব, আপনাদের দুজনের জীবনেই খুব ভালো কাটুক। মায়ের কাছে এই কামনাই করি। অনেক ধন্যবাদ, আসি। আগে আসুন। আচ্ছা নিতা, তুমি ঠাকুরের কাছে কি চাইলে? এটা আবার একটা কোনো প্রশ্ন হলো? অবভিয়াসলি তোমাকে। তুমি না একটা জাতা। হ্যাঁ, সেটা তো বলবেই। সত্যি কথাটা এত সহজ করে বলে দিলাম। জানো নিতা, আমি না একটা হোপলেস। কেন? কেন আবার? এই দেখো না, আমার পকেটের যে অবস্থা, তোমার বার্থডেতে একটা গিফট তোমাকে উপহার দিতে পারলাম। একটা সামান্য গিফটের জন্য তুমি এমন করছো? তুমি তোমাকে তোমার পুরো জীবনটাকে গিফট হিসেবে দিয়ে দিয়েছো। জন্মদিনের গিফটের আমার কোনো লোভ নেই। নিতা, কি? আমার মনে হয় আমি যেভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছি, আমরা কখনো কোনোদিনও সংসার করতে বোধহয় পারবো না। না পারা তো কোনো কারণই দেখতে পাচ্ছি না। আমিও তো তোমার সঙ্গে জড়াচ্ছি। যদি পুলিশ ধরতে আসে তাহলে দুজনে একসঙ্গে দৌড়বো, আবার একসঙ্গে এক আস্থানায় লুকোবো, তারপর একসঙ্গে জেলেও যাব। দেখবে থাকতে থাকতে কখন আমরা সংসার করে ফেলেছি। এটা তুমি আমাকে এত ভালোবাসো? যাক, তাহলে এতদিন পরে বুঝলে। আচ্ছা, তোমার বাবা মা দিদি আমাদের কথা জানে? জানে না, তবে অনুমান করতে পেরেছি। চল। শুনছেন? আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে আমি বেশ কয়েকবার অঞ্জনের সাথে এই মেসে দেখেছি। হ্যাঁ, আমি নমনীতা সেন, অঞ্জনের বিশেষ বন্ধু। সেটা আমরা জানি, আর সেই জন্যই তো আপনাকে দাঁড় করালাম। আপনি নিশ্চয়ই অঞ্জনের খোঁজে যাচ্ছেন। হ্যাঁ যাচ্ছি, মানে গতকাল অঞ্জন কলেজে আসেনি, আজকেও আসেনি, তাই ভাবলাম ওর শরীর টরীর খারাপ হয়নি তো। অদ্ভুত, অঞ্জন আপনার বিশেষ বন্ধু, অথচ আপনাকেও কিছু বলেনি। কি ব্যাপার বলুন তো? অঞ্জন তো কলকাতাতেই নেই। কলেজের শ্যামলেশের কাছে শুনলাম যে ও নাকি দিল্লি গেছে। দিল্লি? কিসের জন্য? সেটা আমি কি করে বলবো ম্যাডাম, আমরা আদার ব্যাপারী, জাহাজের খোঁজ রাখবো কেন? ওরা সব বড় বড় লিডার, হয়তো পার্টির কোনো কাজেই গেছে। তাহলে আমি আসি। তুমি? তোর সঙ্গে একটু জরুরি কথা আছে। কাল থেকেই তোর সঙ্গে আপ্রাণ দেখা করার চেষ্টা করছি, কিন্তু কলেজে আসতে পারতে। না না, ওখানে যাই, শ্যামলের সুতনু আমাকে দেখে ফেলবে। ওরা এখন আমার চরম শত্রু নিতা। আসলে একদিন ওদের হাতে ধরে রাজনীতি শিখিয়েছিলাম তো। অঞ্জন নাকি নেই, দিল্লিতে গেছে। তুমি কিছু জানো? হ্যাঁ আমি জানি, সব জানি। তোর এখন একটু সময় হবে? তাহলে কোথাও বসে একটু কথা বলতাম। আমার হাতে এখন প্রচুর সময়। কোথায় যাবে বলো? কফি হাউসে? না না, কফি হাউসে এখন নয়। আর তাছাড়া কফি হাউসে 100 জনের মধ্যে 99 জন আমায় চেনে। তাছে চল কোনো একটা রাস্তার ধারে দোকানে গিয়ে বসি, যেখানে শাঁখা পাউরুটি আর চা পাওয়া যাবে। চলো। চল। এই তো এখানে একটা চায়ের দোকান। কি খাবে? একটা ডিম টোস্ট দিয়ে দাও তো। একটা? ঠিক আছে। কিন্তু আমি একা একা খাবো, তুই খাবি না? খুব যায়, আমার তো তবু বাড়ি গেলে খাবার জুটবে, তোমার তো। ও ভাই শোনো। হ্যাঁ বলুন। তোমাদের এখানে রাতের খাবার হয় না? হ্যাঁ হয়, ওই রুটি আলুর দম, রুটি বাঁধাকপি তরকারি। আচ্ছা,
যেটা ভালো হবে সেটা প্যাক করে দিয়ে দিও তো। সে ঠিক আছে, কিন্তু তৈরি হতে সময় লাগবে। লাগুক, আমাদের সময়টাই প্রয়োজন। কটা রুটি দেবো? 5-6টা। ঠিক আছে। এ পড়লা, 5টা রুটি আর বাঁধাকপি তরকারি বানা এক্ষুনি, তাড়াতাড়ি। আমার রাতের খাবার অর্ডার দিলি? হ্যাঁ, তোমাকে বাঁচাতে হবে, নইলে তোমাদের স্বপ্ন বাঁচবে না। তুই সত্যিই অদ্ভুত। তাই অঞ্জন যাবার আগে তোমার সঙ্গে দেখা করে গেছিল? না, যাবার আগে তোর আমার সঙ্গে দেখা করার সাহস হচ্ছিল না। যারা আপোষের রাজনীতিতে বিশ্বাস করে তারা ওইরকম চোরের মতোই পালায়। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না অবনীদা। অঞ্জন পার্টিতে একটা ভালো জায়গা পাওয়ার লোভে দিল্লি গেছে দরবার করতে। আমরা যারা একটা অন্যরকম সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি, আমাদের সবসময় দুঃখই পেতে হয় রে। আর অঞ্জন সে দুঃখের জীবন গ্রহণ করতে যাবে কেন? এখানে হাত বাড়ালেই সুখ, অর্থ, ঐশ্বর্য সব পাওয়া যায়। মানুষ তো তার পেছনে দৌড়বে, এতে আশ্চর্যের কি আছে? এমন কথা তো ছিল না অবনীদা। অনেক কথাই তো থাকে না রে নিতা, আর সেই কথাগুলোই বারবার আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়। আমি অঞ্জনকে কিন্তু বিশ্বাস করেছিলাম, জানিস তো। আমি ভেবেছিলাম অঞ্জন অন্তত শ্যামলেশ বা সুতনুদের মতন স্বার্থপর রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু অঞ্জন কিন্তু তোমাদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অবনীদা। হ্যাঁ অবনীদা, ও তোমাদের প্রত্যেকটা ডেরা জানে, তোমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির খবর রাখে। অঞ্জন যদি তোমাদের কোনো ক্ষতি করে? তুই ঠিক ঠিক বলেছিস নিতা। আমাদের আরো সতর্ক হতে হবে, মহাদেবকেও সতর্ক করতে হবে। আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে রে নিতা। তুমিও চলে যাবে? না না, চলে গেলেও তোর সঙ্গে আমার যোগাযোগ থাকবে। একটা কাজ করলে তো হয়, তাহলে আমাদের যোগাযোগটা সবসময়ের জন্য থেকে যায়। কি কাজ? আমি অঞ্জনের স্বার্থপরতা ঢেকে দিতে পারি। আমাকে তোমাদের সঙ্গে নেবে? কি বলছিস তুই? আমি হয়তো তোমার মতন রাজনীতির তত্ত্ব বিষয়ে জানি না ঠিকই, কিন্তু আমার চোখ দুঃস্বপ্ন দেখে, আর সেই স্বপ্নে জড়িয়ে আছে অসহায় মানুষের দুঃখ, কষ্ট, হাহাকার। আমি কি পারি না অবনীদা তোমার মতো অন্য চোখের জল মুছে দিতে? আরে নিশ্চয়ই পারিস, তুই আমাদের সঙ্গে যোগ দিবি নিতা। তুমি যদি আমাকে যোগ্য মনে করো। আরে তোর মতন মানসিকতার মেয়েই তো আমাদের দরকার রে, যে নিজে খিদে পেটে অন্যের খিদে মেটাবে। কত হলো? 20 টাকা। আমি দিচ্ছি। যা যা।